এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করে ১৮০০ সালের ভারতের ধুলোমাখা কোনো মেঠো পথের কথা একটু কল্পনা করা যাক। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা, বাতাসে ভিজে মাটির সোঁদা গন্ধ, আর বহু দূর থেকে ভেসে আসছে রাতের উনানের ধোঁয়া। সব মিলিয়ে বেশ শান্ত একটা পরিবেশ, তাই না? কিন্তু শুনলে অবাক হতে হয়, এই শান্ত রূপের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর বাস্তব। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আমরা এমন এক সময়ের গল্পে ডুব দেব, যখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া মানেই ছিল রীতিমতো জমের সাথে লুকোচুরি খেলা। চলুন ইতিহাসের পাতা থেকে সেই গা শিউরে ওঠা অধ্যায়টা একটু ঘেঁটে দেখা যাক। আমি ১৮০০ সালের ধুলোমাখা পথের একজন মুসাফির, একেবারেই অজানা যে আমার নতুন বন্ধু মাঝরাতে আমার জীবন শেষ করার জন্য একটি হলুদ সিল্কের স্কার্ফ নিয়ে ঘুরছে। ভাবলেই গায়ে কাটা দেয়, তাই না? তখনকার দিনে যারা ভ্রমণে বেরোতেন তারা ঘুণাক্ষরেও টের পেতেন না যে তাদের সাথের মানুষটি যে কিনা খুব সুন্দর করে কথা বলছে সেই হয়তো সাক্ষাৎ যমদূত। পরিস্থিতি এতটাই ভয়ের ছিল যে মানুষজন লম্বা কোনো যাত্রায় বের হওয়ার আগে রীতিমতো নিজেদের উইল বা শেষ ইচ্ছাপত্র লিখে যেতেন, কারণ একবার ঘর থেকে বেরোলে প্রাণ নিয়ে ফিরে আসার কোনো গ্যারেন্টিই ছিল না। প্রথম পর্ব ১৮০০ শতকের ভারতে ভ্রমণ, একটি প্রাণঘাতী যাত্রা। সেকালে তো আর আজকের মতো ট্রেনের টিকিট কাটা বা টেলিগ্রাম করার সুযোগ ছিল না। চারপাশটা ঘেরা ছিল দুর্ভেদ্য আর ঘন জঙ্গলে। এখন এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এই চরম বৈপরীত্য। সে সময় দিল্লি থেকে আগ্রায় যাওয়ার পথে মানুষজন সাধারণত কী ধরনের বিপদের আশঙ্কা করত? হয়তো বাঘ সিংহের গর্জন বা বন্য হাতির পাল, এগুলো ছিল প্রত্যাশিত বিপদ। কিন্তু আসল এবং সবচেয়ে বড় বিপদটা বন্যজন্তু বা সাধারণ কোনো ডাকাত ছিল না। এই গুপ্ত বিপদ ছিল অত্যন্ত ভদ্র, শিক্ষিত আর মিষ্টি কথায় পটু কিছু সহযাত্রী। হ্যাঁ, ঠিক এমনটাই ছিল বাস্তব। দ্বিতীয় পর্ব, ঠগদের কৌশল, প্রতারণার শিল্প। এই খুনিরা দেখতে মোটেও অপরাধীদের মতো ছিল না। এরা নিজেদের ভদ্রতাকে রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করে যাত্রীদের দলে মিশে যেত। ঠিক আছে, চলুন বিষয়টা একটু গভীরভাবে খতিয়ে দেখা যাক কাজটা ওরা কিভাবে করত। প্রথম ধাপে তারা অত্যন্ত বিনয়ের সাথে যাত্রীদের দলে যোগ দিত। হয়তো বলতো, রাস্তা তো খুব বিপজ্জনক, চলুন না একসাথেই যাই। এরপর দ্বিতীয় ধাপে দিনের পর দিন তারা একসাথে বসে খাবার খেত, হাসি ঠাট্টা করত, পরিবারের খোঁজ খবর নিত। একেবারে নিখুঁতভাবে বিশ্বাস অর্জন করার পর আসত তৃতীয় ধাপ। কোনো এক নির্জন স্থানে পৌঁছে তারা শুধু সর্দারের একটা গোপন ইশারার জন্য অপেক্ষা করত, আর ইশারা পেলেই শুরু হতো শেষ ধাপের কাজ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই ঠগরা কখনোই একা হামলা করত না, আর তারা পরিকল্পিতভাবে এমন নির্জন জায়গা বেছে নিত যাতে কেউ কোনোদিন তাদের টিকিও ছুঁতে না পারে। গোটা একটা যাত্রীদলের অস্তিত্ব পৃথিবী থেকে একেবারে মুছে ফেলার জন্য তারা আগে থেকেই সেসব জায়গায় গভীর কবর খুঁড়ে রাখত। শিকারকে মেরে ফেলার পর এমনভাবে পুঁতে ফেলা হতো যে তারা যেন স্রেফ হাওয়ায় মিলিয়ে গেছে, একেবারে নিশানাহীন। তৃতীয় পর্ব, হলুদ স্কার্ফের আচার, রক্তপাতহীন হত্যা। সর্দারের ইশারা পাওয়ার সাথে সাথেই চোখের পলকে নেমে আসত সেই চরম পরিণতি। এই গুপ্ত হত্যার প্রধান অস্ত্রটি ছিল একটি হলুদ বা কমলা রঙের সিল্কের কাপড়। ওরা একে বলতো রুমাল। এই রুমালের ভেতরে আবার একটা মুদ্রা বা কয়েন শক্ত করে বাঁধা থাকত, যাতে জিনিসটা পেঁচিয়ে ধরতে সুবিধে হয়। এখন প্রশ্ন হলো, তলোয়ার বা বন্দুক থাকতে রুমাল কেন? আসলে ঠগরা নিজেদের দেবী কালীর সন্তান বলে মনে করত। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোনোভাবেই রক্তপাত করা যাবে না, তাই কোনো অস্ত্রের বদলে চোখের পলকে এই রুমাল যাত্রীর গলায় পেঁচিয়ে যেত, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ। একদম নিঃশব্দ, রক্তপাতহীন একটা মৃত্যু। চতুর্থ পর্ব, ব্যাপ্তি এবং ব্রিটিশদের দমন, সন্ত্রাসের মানচিত্র তৈরি। এবার একটু বড় পরিসরে ব্যাপারটা দেখা যাক, যেখানে প্রশাসনের টনক নড়তে শুরু করেছে। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে তুলে ধরে যে পরিস্থিতি ঠিক কতটা হাতের বাইরে চলে গিয়েছিল। এটা তো আর একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। হাজার হাজার মানুষ কোনো সূত্র ছাড়াই স্রেফ গায়েব হয়ে যাচ্ছিল। এই বিপুল নিখোঁজের ঘটনা দেখে ব্রিটিশ প্রশাসন রীতিমতো নড়েচড়ে বসে। তারা আস্ত ভারতের মানচিত্র খুলে বসেন এবং যেসব অঞ্চলে ঘটনা বেশি ঘটত সেই পুরো এলাকাগুলোকে লাল রঙে চিহ্নিত করতে শুরু করেন। তারা বুঝতে পেরেছিলেন এই বিশাল মৃত্যুফাদ ভাঙতে হলে খুব গুছিয়ে কাজে নামতে হবে। এই লাল দাগ দেওয়া এলাকাগুলোতে ব্রিটিশরা শুরু করে তাদের কঠোর দমননীতি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সম্পূর্ণ নতুন পুলিশি ব্যবস্থা গড়ে তোলে এবং এমন কিছু কঠোর আইন প্রণয়ন করে যা আগে কেউ কখনো দেখেনি। ধীরে ধীরে ভারতের বিভিন্ন অঞ্চলে নিজেদের দখল বাড়ানোর সাথে সাথে তারা এই ঠগ সম্প্রদায়কে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলার জন্য একটা বিশাল সুপরিকল্পিত অভিযান শুরু করে। পঞ্চম পর্ব, অমীমাংসিত বিতর্ক, ন্যায়বিচার নাকি সাম্রাজ্য। ইতিহাসের এই পর্যায়ে এসে আমাদের একটু থামতে হবে, কারণ এখানেই লুকিয়ে আছে একটা বড় বিতর্ক। ব্রিটিশদের এই বিশাল অভিযান কি সত্যিই কেবল সাধারণ মানুষকে বাঁচানোর জন্য ছিল? এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দুটো পরিষ্কার মত রয়েছে। এক পক্ষের যুক্তি হল এটি ছিল আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা মরিয়া চেষ্টা, একটি ভয়ঙ্কর খুনি সম্প্রদায়কে নির্মূল করে সাধারণ যাত্রীদের প্রাণ বাঁচানো। কিন্তু অন্যদিকে আরেকটা জোরালো মত আছে। অনেকেই বলেন ঠগদের এই সংকটকে ব্রিটিশরা আসলে একটা মুখম অজুহাত হিসাবে ব্যবহার করেছিল। সাধারণ মানুষের সুরক্ষার দোহাই দিয়ে তারা নিজেদের পুলিশি ব্যবস্থা আর কঠোর আইন কানুন গোটা ভারতের ওপর চাপিয়ে দেয়, যাতে তাদের ঔপনিবেশিক ক্ষমতা আরও পোক্ত হয়। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, তবে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে ইতিহাসের এই দুটি দিকই কিন্তু সমানভাবে বিবেচনা করার মতো। তাহলে শেষমেশ মূল প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে, এই যে ঠগদের নির্মূল করা হলো, এটা কি সত্যি এক অন্ধকার যুগের ওপর আইনের বিজয় ছিল, নাকি পুরো ভারত দখলের এক সূক্ষ্ম রাজনৈতিক চাল? ১৯ শতকের এই ইতিহাস আসলে বহু স্তরে বিভক্ত, ঠিক যতটা রোমাঞ্চকর ততটাই অন্ধকার আর রহস্যময়। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি, তবে এই অমীমাংসিত প্রশ্নটা কিন্তু আগামী অনেক দিন আমাদের ভাবনার খোরাক যোগাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।